বিগত সরকারের আমলে আইনের শাসন না থাকায় সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র তৈরি করেছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য সম্পূর্ণ নির্মূল করা হবে। মহিম মিজানের রিপোর্ট। চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ে এক সন্ত্রাসের রাজত্বের নাম জঙ্গল সলিমপুর। গত 2 দশক ধরে যা পরিচিত ছিল অপরাধের একছত্র সাম্রাজ্য হিসেবে। বর্তমান সরকার জঙ্গল সলিমপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্থায়ী ক্যাম্প ও 2টি আধুনিক পুলিশ একাডেমির প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। আর এই উদ্যোগ নিতেই নড়েচড়ে বসেছে অপরাধী চক্র, হামলা চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর। আগামী 31 মে এই নতুন ক্যাম্প উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তার আগেই গত রবিবার গভীর রাতে প্রায় 300 সশস্ত্র সন্ত্রাসী নিয়ে সদ্য প্রতিষ্ঠিত যৌথ বাহিনীর ক্যাম্পে আকস্মিক হামলা চালায় চিহ্নিত ভূমিদস্যু ইয়াসিন বাহিনী। এই জায়গাটা একটা প্রশাসনিক এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর, শৃঙ্খলা বাহিনীর একটা হাব, ট্রেনিং সেন্টার হয়ে উঠবে। সেই জায়গাটায় যাতে সন্ত্রাসীরা তাদের যে আড্ডা ছিল সেটা আবার পুনরায় রাখতে পারে, সেজন্য তাদের চেষ্টা আছে। তবে তারা যে উদ্যত্ত আচরণ করেছে, যে দুঃসাহস দেখিয়েছে, সেটা আমরা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করব আগামী দিনে। আমি এখনই পরিকল্পনা ফাঁস করতে চাই না। ইনশাআল্লাহ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানে থাকুক সেগুলো নির্মূল করা হবে। এই হামলার রেশ ধরেই মঙ্গলবার দুপুরে ঢাকার পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি সাফ জানিয়ে দেন, বিগত সরকারের রাজনৈতিক প্রশ্রয় গড়ে ওঠা এই অপরাধের অভয়ারণ্য গুড়িয়ে দিতে সরকার শূন্য সহনশীলতা বা জিরো টলারেন্স নীতি বজায় রাখবে। দীর্ঘ 17 বছর দেশে কোনো আইনের শাসন ছিল না, দুর্বৃত্তায়নের একটা মহামারী ছিল। পশ্চিমবঙ্গ কেন্দ্রিক ভারত বাংলাদেশ সীমান্তে কিছু বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করে বলেন, ঢাকার পক্ষ থেকে পুরো পরিস্থিতির উপর গভীর নজরদারি রাখা হচ্ছে। 2-1টা ঘটনা আমাদের নজরে এসছে। আমাদের বিজিবির ডিজি সাহেব সেগুলো তাৎক্ষণিকভাবে অ্যাড্রেস করেছেন এবং সীমান্তে যারা আমাদের অফিসাররা আছেন তারাও সেটা যথাযথভাবে জবাব দিয়েছেন। 2-1টা জায়গায় হয়তো পাল্টা গোলাগুলির ঘটনা ঘটেছে, সেটা স্বাভাবিক প্রক্রিয়া, এরকম হয়ে থাকে। তারপরে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সেটা সমাধান হয়। এমন কোনো ঘটনা হয় না যেটা জাতীয়ভাবে উত্তেজনার সৃষ্টি হবে, সেরকম কোনো ঘটনা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সারা দেশে অস্ত্র ও মাদক প্রতিরোধে সন্ত্রাসীদের গ্রেপ্তারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও কঠোর ভূমিকা পালন করবে। মহিম মিজান, 71, ঢাকা। এদিকে র্যাবের মহাপরিচালক মোহাম্মদ আহসান হাবিব পলাশ জানিয়েছেন, সংস্থার তদারকির অভাবেই চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অতর্কিত হামলা করেছে। দুপুরে জাতীয় ঈদগাহের ঈদুল আজহার জামাতের প্রস্তুতি দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এই কথা জানান। জঙ্গল সলিমপুর নিয়ে র্যাব ডিজি আরও জানান, বিষয়টি সঠিকভাবে তদারকির অভাবে হামলার ঘটনা। এ সময় র্যাব ডিজি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইয়াসিন বাহিনী জঙ্গল সলিমপুরে আর যাতে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভিন্ন প্রসঙ্গে র্যাব ডিজি জানান, ঈদের ছুটিতে ঢাকায় চুরি ও ডাকাতি ঠেকাতে বাড়তি টহল ও নিরাপত্তা চৌকি বাড়ানো হয়েছে। ইয়াসিন বাহিনী আমাদের চেয়ে শক্তিশালী হয়েছে, এটা ভাবার কোনো সুযোগ নাই। তারা অতর্কিত কাজটা করেছে এবং আমার মনে হয় আমাদের কিছুটা দুর্বলতা ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা হয়তো তাদের কার্যক্রমটা সেই লেভেলের মনিটরিংটা করতে পারিনি, তবে আমাদেরকে ওভারপাওয়ার করার মতো শক্তি তাদের নাই। প্রধান ঈদের জামাতের নিরাপত্তা রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সড়কপথে দেশের বিভিন্ন গন্তব্যের যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। এ সময় বাড়তি ভাড়া না নেয়ার আহ্বান জানিয়েছেন সড়ক ও পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। এদিকে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে সকাল থেকেই ঘরমুখ মানুষের চিরচেনা ব্যস্ততা। সোমবারের চাইতে আজ যাত্রীদের আনাগোনা বেশি দেখা গেছে। কেউ কেউ বাড়তি ভাড়ার অভিযোগ জানালেও বৃষ্টি ছাড়া তেমন কোনো ভোগান্তি নেই তাদের। বেলা 11:30টার দিকে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সড়কমন্ত্রী হুঁশিয়ার করে বলেন, ঈদযাত্রায় বাড়তি বাস ভাড়া নেওয়া হলে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যার কারণে ভিতরে আসছি,
সাদা বাজার ভিতরে, তাই এখানে এখন 900 করে নিল টিকিট। 1000 টাকা চাচ্ছে। ওই যে আসার সময় ঢোকার সময় জিজ্ঞাসা করলাম, বললো যে 1000 টাকা ভাড়া। আমার মনে হচ্ছে যে কোনো সময় মানুষ স্বস্তিতে নির্ধারিত ভাড়ায় বাড়ি যেতে পারছে। আর এটা হলো আমার অবজারভেশন। আমি ঘুরে দেখছি, সমস্ত জায়গায় গিয়ে দেখার চেষ্টা করছি। খুব বেশি অনিয়ম পরিলক্ষিত হয়নি। দুই একটি অনিয়ম যারা চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। শিল্প এলাকার গার্মেন্টস ছুটি হওয়ায় আশুলিয়া থেকে চন্দ্রা পর্যন্ত দীর্ঘ 12 কিলোমিটার এলাকায় যানজট দেখা দিয়েছে। সেই খবর জানাতে আশুলিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক মহাসড়কে কি অবস্থা, যানবাহনের চাপ সামাল দিতে কি ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিস্তারিত জানাবেন। মুহূর্তে আছি নবীনগর চন্দ্রা এবং ঢাকা টাঙ্গাইল যে ত্রিমুখী মহাসড়ক, সেই মহাসড়কে চন্দ্রা বাস টার্মিনাল। জানিয়ে রাখি, আমরা কিন্তু দেখেছি যে বেলা বাড়ার সাথে সাথে যখন দুপুর এসেছে তখনই এই যে গার্মেন্টস পোশাক শ্রমিকরা রয়েছেন, সেই পোশাক শ্রমিকরা কিন্তু ইতিমধ্যেই তারা নারীর টানে বাড়ি ফেরার উদ্দেশ্যে কিন্তু এই বাস টার্মিনালগুলোতে কিন্তু ভিড় করছেন। আপনাকে যদি আমি দেখাই ক্যামেরার মাধ্যমে যে এখানে যে ত্রিমুখী মহাসড়কটি রয়েছে, সেই ত্রিমুখী মহাসড়কে কিন্তু প্রায় দীর্ঘ 2 কিলোমিটার কিন্তু যানজট দেখা দিয়েছে এবং ঢাকা টাঙ্গাইল যে মহাসড়কটি সেটি কিন্তু মৌচাক থেকে এই চন্দ্রা পর্যন্ত দীর্ঘ 7 কিলোমিটার কিন্তু আমরা দেখছি যে ইতিমধ্যে যানজটের সৃষ্টি হয়েছে। আমরা সকাল থেকে বিভিন্ন যাত্রীদের সাথে কথা বলেছি। আজকে যেহেতু আবহাওয়া কিছুটা খারাপ, আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে বৃষ্টি হয়েছে, ঠিক তখনই যাত্রীরা কিন্তু এখানে যারা এসেছেন প্রায় হাজার হাজার মানুষ কিন্তু এই বাস টার্মিনাল, যেহেতু এখানে 32টা জেলার উত্তরবঙ্গের যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু এই পথটি কিন্তু প্রধান হিসেবে ব্যবহার করে থাকেন। তো আমরা তাদের সাথে ভাড়ার ব্যাপারে কথা বলেছি। তারা যেটি বলছেন যে প্রতিবার ঈদ আসলেই তাদের অতিরিক্ত একটি ভাড়া আদায়ের যে ব্যাপারটি সেটি কিন্তু এবারও রয়েছে। তারা বলছে যে এ ব্যাপারে প্রশাসনের ঠিক সেরকম কিন্তু তৎপরতা তারা কিন্তু দেখতে পায়নি, যে কারণে আমরা দেখছি যে অধিকাংশ যাত্রী যারা বাসের টিকিট না পেয়ে তারা কিন্তু এখন জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন পণ্যবাহী যে পশুর ট্রাকগুলো ছিল সেই ট্রাকে করে কিন্তু তারা এবার নারীর টানে তাদের যে গন্তব্যস্থল সেখানে কিন্তু তারা যাচ্ছেন। আমরা কিন্তু এই সকল যারা যানবাহনগুলো ব্যবহার করছেন, যারা ট্রাকে জীবনে ঝুঁকি নিয়ে যাচ্ছেন, সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা দেখিনি যে আইন শৃঙ্খলা বাহিনীর সেরকম কোনো তৎপর ব্যবস্থা নিয়েছেন। কিন্তু যানজট নিরসনে এবং কোনো প্রকার যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিছুক্ষণ আগে এখানে ঢাকা রেঞ্জ উপ মহাপরিচালক আসছিলেন, তিনি আমাদের যেটি জানিয়েছেন তারা কিন্তু প্রতিটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ পাশাপাশি গোয়েন্দা পুলিশ কিন্তু তারা মোতায়েন করেছেন যেন কোনোভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে। তাছাড়া আপনাকে জানিয়ে রাখি যে এই বেলা যেহেতু বাড়া শুরু হয়েছে দুপুরের পরে, মানে বিকেলে এখানে যে যানজটটি রয়েছে সেটি আরো বৃদ্ধি পাবে এবং যাত্রীদের যে চাপ সেটি কিন্তু আরো বৃদ্ধি পাবে, এমনটি কিন্তু জাহিদুল ইসলাম অনিক, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন। পরবর্তীতে প্রয়োজনে আবারও যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিল আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। জানছিলাম চন্দ্রা থেকে আশুলিয়া থেকে চন্দ্রা পর্যন্ত দীর্ঘ 12 কিলোমিটারের যে এলাকায় যানজট পড়েছে সে বিষয়ে বিস্তারিত। সড়কের ঈদ যাত্রার তৃতীয় দিন দেশের বেশিরভাগ মহাসড়কে নির্বিঘ্নে চলাচল করছে পরিবহন। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির চাপ বাড়লেও যানজট নেই। টাঙ্গাইলের রাবনা বাইপাস থেকে যমুনা সেতুর পূর্ব পার পর্যন্ত 20 কিলোমিটার মহাসড়কে পরিবহন চলে থেমে থেমে। সহকর্মীদের তথ্য ও ছবিতে বিস্তারিত। মুন্সিগঞ্জে ঈদযাত্রার তৃতীয় দিনে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। মাওয়া ট্রাফিক ইন্সপেক্টর জিয়াউল হায়দার জানান, সকালে কিছুটা চাপ থাকলেও 8টি কাউন্টারে টোল আদায় শুরু করায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়েছে। খুব এক্সাইটেড, বাড়ি যাব, সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে এবং রাস্তাঘাট খুব পরিবেশটা খুব সুন্দর। রাস্তায় কোনো জ্যামজট নাই, খুব শান্তিভাবে যাচ্ছি আর ভালোভাবেই যাচ্ছি ইনশাআল্লাহ। টাঙ্গাইলে ঈদ যাত্রার চতুর্থ দিনে যমুনা সেতুর ওপর উত্তরবঙ্গগামী লেনে যাত্রীবাহী বাস মাইক্রোবাসের ধাক্কায় সকাল 8:30 পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকা থেকে যমুনা সেতুর পূর্ব পার পর্যন্ত 20 কিলোমিটার মহাসড়কে পরিবহন চলাচল করে থেমে থেমে। জেলা পুলিশ সুপার জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সেতুর উপর অন্তত 12টি দুর্ঘটনা হয়। তবে সকাল 10টার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে আপনার এখন গাড়ি চলমান রয়েছে,
যে এলেঙ্গা থেকে যে আপনার একটু পিছনে যানজট রয়েছে আর কি, গাড়ি ধীরগতিতে চলছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক ও এশিয়া হাইওয়ের সড়কের সংস্কার কাজ চলমান থাকায় বেড়েছে ভোগান্তি। বৃষ্টির কারণে এই ভোগান্তি আরও বেড়েছে। ঈদযাত্রায় কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও কোনো যানজট নেই। এমনকি কুমিল্লা চাঁদপুর নোয়াখালী সিলেট সহ জেলার বিভিন্ন আঞ্চলিক সড়কও এখন যানজট মুক্ত। বন্ধ থাকার কারণে সুবিধা হয়েছে যাতায়াতের জন্য, রাস্তা অনেকাংশেই ক্লিয়ার। মঙ্গলবার সকাল থেকে বৃষ্টির কারণে যমুনা সেতুর পশ্চিম পাড় থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। বিভিন্ন অংশে যানবাহন চলাচল করছে ধীর গতিতে। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে, তবে ফেরি পারাপারে কোনো দুর্ভোগ নেই। সুস্থভাবে যাইতেছি বাড়িতে, ইনশাল্লাহ। রাস্তাঘাটও ভালো দেখলাম, ক্লিয়ার আছে, রাস্তাঘাট ক্লিয়ার এবং আসতেও কোনো অসুবিধা নেই, রাস্তা ফাঁকা একদম। ঘাট কর্তৃপক্ষ জানায়, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পাটুরিয়া দৌলুদিয়া নৌ রুটে 17টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। শাকিলা শম্পা, ৭১। বৈরী আবহাওয়ায় সকল লঞ্চ কিছুক্ষণ বন্ধ থাকার পর আবার চলতে শুরু করেছে সব নৌযান। এর আগে বিআইডব্লিউটিএ ঘোষণা দেয় ঝড় না থামা পর্যন্ত ঘাট ছেড়ে যাবে না কোনো লঞ্চ। তবে সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখী মানুষের ভিড় দেখা গেছে। সকাল থেকে ছেড়ে গেছে 20টিরও বেশি লঞ্চ। আজ যাত্রার জন্য প্রস্তুত আরও 70 থেকে 80টির বেশি লঞ্চ। যাত্রীরা জানান, পরিবারের সাথে আনন্দ উদযাপনের জন্যই বাড়ির পথে যাত্রা। বলেন, ঈদ যাত্রার পরিবেশ ছিল আগের তুলনায় অনেক ভালো। তবে কোনো কোনো যাত্রী অভিযোগ করেছেন পূর্বের ভাড়ার তুলনায় বেশি ভাড়া নেয়ার। পাশাপাশি যাত্রীদের স্বস্তির যাত্রা নিশ্চিত করছে আইন শৃঙ্খলা বাহিনীও। ঘাটকে হকার মুক্ত রাখতে নেওয়া হচ্ছে ব্যবস্থা। আমাদের একটু ভয় কাজ করে, আবহাওয়া অনেক খারাপ, বৃষ্টি হইতেছে, বাতাস হইতেছে, নদীর মাঝখানে গেলে আরও খারাপ হয়। তারপর ভয় কাজ করে, যদি সরকার অনুমতি দেয় তাহলে আমরা যাবো। আর আমাদের কথা হলো, আমাদের ভোলা ডিস্ট্রিক্ট, ভোলা জেলা বাড়ি, লঞ্চ ছাড়া আর কোনো পথ নাই। আলহামদুলিল্লাহ, সবকিছু করার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ যদি আমাকে যেভাবে না সেভাবেই নিয়ে যাবো ইনশাল্লাহ। একটু ভয় লাগতেছে, বাট আমরা আশা করি যে কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না, বাট অনেক ভয় লাগতেছে আর কি। কোনো ধরনের হয়রানি হয় নাই বা আসা যাওয়ার কোনো সমস্যা হয় নাই। তবে লঞ্চে কোনো জায়গা পাচ্ছি না অতিরিক্ত যাত্রীর কারণে। তবে আলহামদুলিল্লাহ ঠিকমতো এবারকার অন্যবারের চেয়ে এবারকার সুন্দরভাবে আসা গেছে। দর্শক, সদরঘাটে আছেন সহকর্মী মাইনুল মারুফ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাইনুল মারুফ, ঈদ যাত্রার এমন বৈরী আবহাওয়া নিয়ে কি বলছেন যাত্রীরা এবং কর্তৃপক্ষ? নতুন করে কোনো তথ্য দিয়েছে? কিছুক্ষণ আগে কিন্তু মন্ত্রীও এসেছিলেন সদরঘাটে এবং তিনি কিন্তু যাত্রীদের সাথেও কথা বলেছেন এবং লঞ্চগুলো পরিদর্শন করেছেন এবং ঘাটের যাবতীয় সুযোগ সুবিধা কি আছে না আছে সব কিছু কিন্তু তিনি এখানে খতিয়ে দেখেছেন। এবং যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, যাত্রীরা বলেছেন যে একটু ঝড়ো আবহাওয়া হলে যারা লঞ্চ যাত্রা অভ্যস্ত তাদের কাছে এটা কিন্তু কোনো ব্যাপার না। তারা বলছিলেন কিছুটা ভয় কাজ করে, কারণ এখন হুটহাট ঝড় চলে আসে, তখন হয়তো একটু ভয় কাজ করে। তবে এর বাইরে তারা বলছেন যে এই পথে তারা অভ্যস্ত হয়, তাদের মাঝে যে নৌপথ নিয়ে যে একটি ভয় কাজ করার কথা সবার মাঝে থাকে, অন্যান্য যারা নৌপথে অভ্যস্ত নয় তা কিন্তু তাদের মাঝে নেই। এর বাইরে আমরা সকাল থেকে দেখেছি যে যাত্রীরা আসছেন, নিজ নিজ গন্তব্যে যেসব লঞ্চ রয়েছে তাতে উঠছেন এবং নিরাপদে কিন্তু যাতায়াত করছেন এখন পর্যন্ত। এবং মন্ত্রীও কিন্তু এই কথাগুলো বলে গিয়েছেন, বলছেন যে যাত্রীরা যাতে নিরাপদে তাদের গন্তব্যে যেতে পারে সে লক্ষ্যে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ঈদে দেখা গেছে যে কয়েকটি দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছিল নৌপথে, এবার যেন সেটি না ঘটে সেই লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে যাত্রী ভোগান্তি রোধ করার জন্য যত রকমের কিছু করা যায় সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও কিন্তু নৌমন্ত্রী জানিয়েছেন। এবং যাত্রীরাও কিন্তু এবার বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা যেহেতু ঘাটকে হকারমুক্ত রাখা হয়েছে, লঞ্চগুলো অনেকটা বলা যায় যে সময় মতোই ছেড়ে যাচ্ছে, দু একটি ছাড়া। এছাড়া লঞ্চে অতিরিক্ত ভাড়া নেওয়ার তেমন একটা অভিযোগও নেই। সব মিলে যাত্রীরা কিন্তু সন্তুষ্ট এবারের ঈদ যাত্রা নিয়ে, বিশেষ করে নৌপথে। এরপরে যদি আমি বলি, যারা যাচ্ছেন তারা কিন্তু এই যে বৈরী আবহাওয়া নিয়ে বলছিলাম, তারা বলছেন যে প্রিয়জনের কাছে ঈদ করতে যাওয়ার ক্ষেত্রে এই বৈরী আবহাওয়া আসলে তেমন কোনো বড় প্রভাব ফেলবে না, কারণ ঈদ বছরে দুটি আসে এবং এই দুইটি ঈদে প্রিয়জনের সাথে তারা সময় কাটাতে চান এবং সেই লক্ষ্যে কিন্তু তারা ঘরের পথ ধরেছেন এবং সবাই প্রত্যাশা করেছেন যেন নিরাপদে বাড়িতে পৌঁছাতে পারেন এবং প্রিয়জনের সাথে ঈদ শেষ করে আবার খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী মাইনুল মারুফ যুক্ত ছিল সদরঘাট থেকে। তিনি জানাচ্ছিলেন ঈদ যাত্রায় এবার সর্বশেষ খবর। ঈদ যাত্রার চতুর্থ দিনে ট্রেনে দেখা গেছে চিরচেনা যাত্রীর চাপ। অনেকেই অগ্রিম টিকিট কেটে উঠতে পারেননি ট্রেনে, কেউ ট্রেনে উঠতে পারলেও বসতে পারেননি আসনে।
আর বাকিরা বরাবরের মতোই জীবনের ঝুঁকি নিয়ে উঠে পড়েছেন ট্রেনের ছাদে। এক্ষেত্রে আনসার, পুলিশ ও রেল সংশ্লিষ্টদের নানা বিধিনিষেধেও থামেনি যাত্রীদের ছাদে ওঠা। তবে অন্য দিনের মতো এদিনও ছিল না কোনো ট্রেনের যাত্রা বিপর্যয়। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। টাঙ্গাইলের যাত্রী রুবেলের ট্রেন একতা এক্সপ্রেস। অগ্রিম টিকিট কেটেও যাত্রী চাপে পরিবার নিয়ে উঠতেই পারেননি ট্রেনে। ঈদ যাত্রার শুরুতেই যেন ছেদ পড়ল তার। 2 ঘন্টা আগের প্ল্যাটফর্মে বয়ে রয়েছে, আমি তো জানি না যে এখানে ট্রেনে বয়ে রয়েছে। ওরা যদি আগের থেকে যদি লাইনে দিত তাহলে আমি বুঝতে পারতাম যে লাইন আছে, আমার ট্রেনে উঠতে হবে। সারা 10 মিনিট আগে কেন এটা ওরাই করলো। রুবেলের মতো টিকিট থাকা সত্ত্বেও ট্রেনে উঠতে পারেননি ঠাকুরগাঁওয়ের বিপ্লব। ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকলেও সুযোগ নেই ভেতরে প্রবেশের। টিকিট কাছে এটা ঢুকতে পারতেছি না। আমি তো অনেকক্ষণ আগে আসছি, কিন্তু আমি তো ওখানে প্ল্যাটফর্মে তো আপনার নাম্বার দেখাই নাই। আমি তো জানেন যে এটা একতা এক্সপ্রেস, না হলে তো আমি আগে উঠতাম, এখন তো উঠতে পারি না। তবে পরিস্থিতি সামলে যারা ভেতরে ঢুকতে পেরেছেন তাদের কণ্ঠ যেন যুদ্ধ জয়ের মতো। অনেক কষ্ট হয়েছে, বাট উঠতে পেরেছি, এটাই সার্থকতা। সাধারণ যাত্রী যেহেতু নন এসি কামরা, এই জন্য আপনার বেশি চাপ থাকে, এই জন্য কষ্ট হয়। যেভাবে টিকিট করার কথা ছিল অনেকে পায়নি টিকিট, যার জন্য দাঁড়িয়ে যাচ্ছে, যার কারণে জন্য ভিতরে চাপ সৃষ্টি হচ্ছে। আর যাদের সুযোগ মেলেনি তাদের সবাই জীবনের ঝুঁকি নিয়ে উঠেছেন ট্রেনের ছাদে। কর্তৃপক্ষের সব চেষ্টা এবারও ব্যর্থ ঘরমুখী মানুষের কাছে। আমরা ট্রেনটার বিলম্ব ঘটাতে চাইনি, আমরা চাইনি যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক। যারা উঠছিল তাদেরকে চেষ্টা করছি নামানোর জন্য, এবং ট্রেনটা সঠিক সময় ছেড়ে গেছে। এবং যাত্রীদের প্রতিও আমরা কিন্তু অনেক আগের থেকেই অনুরোধ করতেছি, কারণ ছাদে ভ্রমণ তো অনিরাপদ। আপনার জীবনের ঝুঁকি নিয়ে ছাদে ভ্রমণ করবেন, এটা তো হতে পারে না। ঈদ যাত্রার চতুর্থ দিনে আজ ঢাকা থেকে দেশের বিভিন্ন এলাকায় ছেড়ে যাচ্ছে ৬৭টি ট্রেন। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। জমতে শুরু করেছে রাজধানীর পশুর হাটগুলো। বৈরী আবহাওয়ার মাঝেও চলছে কেনাবেচা। দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের রায়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। হাট ঘুরে দেখা যায় ছোট আকারের গরু বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১,১৫,০০০ টাকার মধ্যে, আর মাঝারি আকারের গরু কিনতে পড়ছে ১.৫ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত। ভাস্কর ভাদুরীর প্রতিবেদন। এমন হইচই আর হুড়োহুড়ির ছবি দেখলেই বোঝা যায় কোরবানির ঈদ দরজায় কড়া নাড়ছে। চলতি বছরের ঈদকে কেন্দ্র করে হাটগুলোতে ইতিমধ্যেই গরুর আমদানিও হয়েছে অনেক। বড় আকারের গরু দেখতে মানুষের ভিড় বেশি হলেও হাট জুড়ে চাহিদা বেশি ছোট আকারের গরুর, যাদের দাম চাওয়া হচ্ছে সর্বনিম্ন ৯০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১,২০,০০০ টাকা পর্যন্ত। ওজন হবে ২.৫ থেকে ৩ মণ। বিক্রেতারা বলছেন খাবারের দাম বৃদ্ধি পাওয়ায় গত বছরের থেকে অন্তত ৫,০০০ টাকা বেশি দাম চাইতে বাধ্য হচ্ছেন তারা। ১০৫-এ পাওয়া গেছে, শাল খুদির দাম, দুখার দাম, গাড়ি ভাড়া সব বাড়িয়ে গেছে। এই যে ডিজেলের দাম বেশি, গাড়ি ভাড়া বেশি ছাড়ছে। এটাও ১২০ ছাড়ার নিয়ে। এটার দাম তো ৪৫০। জি, এটা ছাড়বো ৩৫০ হলে। জি, যত কম বলবো তত কম বলবে। জি, হ্যাঁ। হাটের সময় প্রায়ই দুর্যোগপূর্ণ হয়ে উঠছে আবহাওয়া, তারপরও থেমে নেই ক্রেতা ও বিক্রেতাদের ব্যস্ততা। ক্রেতারা বলছেন ছোট গরুর দাম কোনোভাবেই ছাড়তে রাজি হচ্ছে না বিক্রেতারা। ৩ দিন বাকি, আমরা একটু আগে কিনি সব সময়, যে যাতে গরুটা নিজে হাতে পেলে একটু আদর করে খাওয়া, এটা যাতে কোরবানি করা যায়, এই জন্য একটু আগেই কিনি। কি কালার? অরেঞ্জ। যেটা বাজেটে ১ লাখ ছিল, ১,১৭,০০০ দিয়ে নিতে হলো। ভালো হাট এবং দামও রিজনেবল আছে, বেশিও না কমও না, সাধ্যের মধ্যে। হাটগুলোতে আরো বেশি গরু ঢুকলে শেষ মুহূর্তে দাম আরো এক ধাপ কমতে পারে বলে আশা ক্রেতাদের। ভাস্কর ভাদুরী, ৭১, ঢাকা। দর্শক, ঈদের পশুর হাটের কেনাবেচা জমে উঠতে শুরু করেছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে বসা হাটে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। তবে বাদ সাধছে বৃষ্টি। রাজধানীর তেজগাঁও হাটে আছেন সহকর্মী ভাস্কর ভাদুরী, যুক্ত হচ্ছে তার সাথে। ভাস্কর, বৃষ্টি বাদলের সময় কিভাবে পশুর ব্যবস্থাপনা চলছে হাটে এবং বৈরী আবহাওয়া নিয়ে ক্রেতা এবং বিক্রেতারা কি বলছেন?
আসলে বৈরী আবহাওয়ার বিষয়ে তো কারোর কিছু বলার নেই কিংবা কোনো কিছু করার নেই, তবে এই যে বৃষ্টি, সেই বৃষ্টির কারণে কিন্তু কোরবানির পশু ক্রেতা বিক্রেতা সবাইকেই কিন্তু ঝক্কি পোহাতে হচ্ছে। আপনার সাথে যখন আমি কথা বলছি তখন কিন্তু আমি তেজগাঁ এলাকায় আশেপাশে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে এবং এর আগে সকাল 11:30 থেকে শুরু করে দুঃখিত 12:30 থেকে 12টা থেকে শুরু করে 1টা পর্যন্ত 1 ঘন্টা বৃষ্টি কিন্তু এই এলাকায় হয়েছে এবং তারপরে আজকে কোরবানির যে বাজার, সেই বাজার কিন্তু পুরোপুরি জমে উঠেছে। এবং রয়্যাল কিছু বিষয় উল্লেখ করতে চাচ্ছি, বড় এবং মাঝারি আকারের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর যে দাম তা কিন্তু ইতিমধ্যেই ছাড়তে শুরু করেছেন বিক্রেতারা, কিন্তু ছোট আকারের গরুর ক্ষেত্রে এখনো কিন্তু কিছুটা তারা দাম ধরে রাখার চেষ্টা করছেন। হয়তো বা বিকেলের পর যদি আরো গরু ঢুকে সেক্ষেত্রে হয়তো বা দাম আর একটু কম নিয়ে আসবে। আমরা যদি বিক্রেতাদের ক্রেতাদের কাছে জিজ্ঞেস করি, ভাই কত? 90,000 রয়্যাল যদি একটু দামের ধারণা বিষয়ে বলতে চাই যে এই কালো রঙের যে গরুটি তা কিন্তু ইতিমধ্যে বিক্রি হয়েছে 90,000 টাকা দিয়ে। বেশ সাজিয়ে গুছিয়ে আরেকটু গরু নিয়ে আসা হচ্ছে, ক্রেতার মাধ্যমে আমরা দামটা জিজ্ঞেস করবো। 91। ওই গরুর থেকে বেশ বড় এই গরুটির দাম ধরা হয়েছে 1,90,000 টাকা এবং ক্রেতাদের যে চেহারা অথবা অঙ্গভঙ্গি তা দেখে কিন্তু আমরা বুঝতে পারলাম তারা মোটামুটি বাজেট, যে যা বাজেট নিয়ে এসেছিলেন সেই বাজেটের মধ্যেই তারা গরু কিনতে সক্ষম হয়েছেন। খামারিদের সাথে আমরা যখন কথা বলেছি, খামারিরা কিন্তু আমাদেরকে বলেছেন যে আজকে রাত পর্যন্ত তারা দেখবেন এবং আজকে রাত পার হলে কালকে দুপুর থেকে ছোট আকারের গরুর দাম আরেক দফা কমানো। ধন্যবাদ ভাস্কর ভাদুরী, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী যুক্ত ছিলেন রাজধানীর তেজগাঁও হাট থেকে, জানাচ্ছিলেন সেখানকার হাটের সর্বশেষ খবর। ছাত্রদলের ডাক সাইটে নেতারাই এবার হবে বিএনপির মুখ। দলটির যুগ্ম মহাসচিব ও পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী ৭১কে জানান, এবছরের শেষ নাগাদ হবে ৭ম জাতীয় কাউন্সিল। তার মতে ত্যাগী ও বলিষ্ঠ নেতৃত্বকেই সামনে আনবে দলের হাইকমান্ড। এদিকে সিনিয়র নেতারা বলছেন, দলকে এমনভাবে সাজানো হবে যাতে বিরোধীদের রাজনৈতিক কৌশল ও যে কোনো সংকট আরও শক্তভাবে মোকাবেলা করা যায়। মাহিলা ইসলামের রিপোর্ট। 2016 সালের সর্বশেষ বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত হয় বিএনপির জাতীয় কাউন্সিল। সেই কাউন্সিলে দায়িত্ব পাওয়া নেতারা পরবর্তী সময়ে দীর্ঘ আন্দোলন, রাজনৈতিক চাপ এবং নানা সংকটে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকার গঠনের পর এবার সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাস করতে আলোচনা চলছে বিএনপিতে। এবছরের শেষ দিকে অনুষ্ঠিত হবে ৭ম জাতীয় কাউন্সিল। দলটির 81টি সাংগঠনিক ইউনিটের মধ্যে 40টি পূর্ণাঙ্গ ও 35টি আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হয়েছে, আর 11টি অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে মেয়াদ শেষ 10টির। জাতীয় কাউন্সিলের আগে এসব কমিটি করার বাধ্যবাধকতা রয়েছে, সাথে ওয়ার্ড থেকে নগর কমিটিগুলোও করতে হবে। একজন যুগ্ম মহাসচিব জানালেন, বছরের শেষেই শুরু হবে সেই সাংগঠনিক কর্মযজ্ঞ। কাউন্সিলটা করা মানেই দলের নতুন নেতৃত্ব, সেটা বিভিন্ন জেলায় হবে, বিভিন্ন ইউনিটে হবে, কেন্দ্রীয়ভাবে হবে এবং আমাদের যারা অঙ্গ সংগঠন বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন, একটা নতুন নেতৃত্ব সব জায়গায় দায়িত্ব নিয়েই দেশের জন্য আমরা কাজ করব। দীর্ঘ 20 বছর পর সরকার গঠন করেছে বিএনপি। অনেক হেভিওয়েট নেতার ঠাঁই হয়নি মন্ত্রিসভায়। সরকারের মতো দলেও কারা জায়গা পাচ্ছেন সেদিকে তাকিয়ে রাজনৈতিক অঙ্গন। দলটির শীর্ষ পর্যায়ের নেতারা জানান, এক্ষেত্রে বিএনপি পরিবারের হয়ে অনেক আগে থেকেই যারা রাজনীতি করছেন তাদেরই সামনে আনা হবে। ফার্স্ট রিক্রুটিং সেন্টার হচ্ছে ছাত্র সংগঠন। ছাত্র সংগঠন থেকে নেতৃত্ব আস্তে আস্তে বেরিয়ে ওরা যখন ইউনিভার্সিটি শেষ করে বা তার শিক্ষা প্রতিষ্ঠান শেষ করে তখন জাতীয় পর্যায়ে চলে আসে। বিগত আন্দোলন সংগ্রামে যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা পালন করেছিলেন। এই দায়িত্বশীল ভূমিকা পালন করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। অনেক পরিবার রয়েছে যারা গুম খুনের শিকার হয়েছিলেন। সুতরাং নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তাদেরকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। নেতৃত্বে যারাই আসুক তাদের রাজনৈতিক দূরদর্শিতা, সাংগঠনিক দক্ষতা এবং যে কোনো সংকট মোকাবেলার সক্ষমতা থাকতে হবে বলে মনে করেন তারা। এই যে নির্বাচিত সরকারের বিরুদ্ধে
যাওয়ার জন্য যে সমস্ত কিছু কিছু খারাপ চিন্তা করছেন, সেখান থেকে আমার দৃঢ় বিশ্বাস আমরা যত শক্তিশালী হব তারা তত বেশি হিসেব করবে যে গণতান্ত্রিকভাবে মোকাবেলা করব না অন্যভাবে মোকাবেলা করব। সংকটের মুখোমুখি হয় এবং সেটা মোকাবেলা করার সক্ষমতা থাকে, তার মধ্যে দিয়েই তার এফিসিয়েন্সি এবং তার সঠিক নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সেখানে গড়ে ওঠে এবং সে একটা জাতীয় পর্যায়ে বড় নেতা হয়। সংসদে নতুন বিরোধী জোট আর রাজপথে নিষিদ্ধ আওয়ামী লীগের ফিরে আসার হুমকি। দেশের অভ্যন্তরে এই দুই শক্তি আর বৈশ্বিক বাস্তবতার চ্যালেঞ্জ সামনের দিনে মোকাবেলা করতে হবে বিএনপিকে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। দর্শক, সিলেটে শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার দাবি, গত বছরের তুলনায় এবার কোরবানিযোগ্য পশু বাড়তি রয়েছে অন্তত 10,000। এবছর সিলেট জেলায় 60টি এবং সিটি কর্পোরেশন এলাকায় 60টির সহ মোট 67টি হাট বসেছে। সিলেটের সবচেয়ে বড় গরুর হাট কাজীর বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হুসাইন আহমেদ সুজাত। সুজাত, সিলেটের ক্রেতাদের অবস্থা কি এবং ব্যবসায়ীরা কি বলছেন? দেখুন ফয়সাল, ঈদের আসলে আর তেমন দিন বাকি নেই। শেষ মুহূর্তে আসলে সিলেটের যে সকল পশুর হাট আছে সেগুলোতে আসলে বেচা কেনা পুরো দমে শুরু হয়েছে। তবে সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে আসলে আবহাওয়া। আজকে কিন্তু সকাল থেকেই সিলেটে বৃষ্টি হচ্ছে, তারপরেও আসলে পশুর হাটগুলোতে অনেক মানুষ আসছেন, ক্রেতারা আসছেন, বিক্রেতারা পশু দেখাচ্ছেন। এর মধ্য দিয়েই আসলে সিলেটের পশুর হাটগুলি চলছে। এই মুহূর্তে যদি আমি আপনাকে সিলেটের কাজীর বাজারের একটু পশুর হাটের চিত্রটা যদি আপনাদেরকে আমি একটু দেখাতে চাই, যে এই যে বাজার আছে সিলেটের সবচেয়ে বড় পশুর বাজার এটি, এবং এখানে আসলে অনেক ধরনের পশু এসেছে। ছোট গরু এসেছে, মাঝারি ধরনের পশু আছে, বড় পশু আছে। তবে আমরা যেটা দেখছি যে আসলে 1 লাখ থেকে 1.5 লাখ টাকার মধ্যে যে সকল পশুর মূল্য রয়েছে সেগুলোতে আসলে ক্রেতাদের চাহিদা বেশি, এবং বেশি বড় যেগুলো রয়েছে সেগুলোতে আসলে বিক্রেতারা আসলে সেগুলো বিক্রি করার জন্য বসে আছেন, কিন্তু ক্রেতারা আসলে সেগুলো কিনছেন না। তো আমরা যেটা দেখেছি যে এই পশুর হাটে সবচেয়ে ছোট ছোট মাঝারি ধরনের যে সকল গরু আছে সেগুলো কিনতে মানুষ ভিড় করছেন। এবং সবচেয়ে বড় যে বিষয়টা দেখেছি আসলে কিছুদিন আগে সিলেটে যে সকল ভাইরাল গরু উঠেছিল, অর্থাৎ মিস্টার সিলেট সহ বিভিন্ন নামে যেগুলো গরু ভাইরাল হয়েছিল, সেই গরুগুলো কিনতে কিন্তু মানুষ যাচ্ছেন না। সেটা আসলে কেন, বিস্তারিত খুঁজলে পাওয়া যাবে। তবে সাধারণ এবং মাঝারি ধরনের যেগুলো গৃহপালিত যেগুলো গরু রয়েছে সেগুলোতে মানুষের চাহিদা রয়েছে। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে যেহেতু আগামীকাল এখনো বাকি আছে সেজন্য তারা বসে আছেন, এবং এই সময়ের মধ্যে আসলে হুসেন আহমেদ সুজাত, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী হোসেন আহমেদ সুজাত যুক্ত ছিলেন সিলেট থেকে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১ সাথে থাকুন।